বাইরে তখন প্রখর রোদ, চোখ মেলানো যাচ্ছে না। অথচ বাগানের ভেতরটা কেমন যেন মায়াবী আর অন্ধকার। আর তাকানো মাত্রই দুজনের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। গাছের একটা মস্ত বড় জটলা পাকানো মগডালে বসে আছে এক অদ্ভুত অতি প্রাকৃতিক বুড়ো অবয়ব। শান্তিপুর গ্রাম নামটা যেমন শান্ত, গ্রামের পরিবেশটাও তেমনই স্নিগ্ধ। আঁকা বাঁকা মাটির রাস্তা, দুপাশে সবুজ ধানের ক্ষেত, আর মাথার ওপর নীল আকাশ। কিন্তু এই শান্ত শান্তিপুর গ্রামটাকে যারা এক মুহূর্তে জমজমাট করে তুলতে পারত, তারা হলো নীলা আর শিলা। দুজনে একই পাড়ায় থাকে, একই সাথে বড় হয়েছে। সম্পর্কে তারা পিঠোপিঠি বান্ধবী, কিন্তু স্বভাবের দিক থেকে যেন এক বৃন্তের দুটি চঞ্চল ফুল। গ্রামের মানুষ বলতো এরা হলো যমজ মানিক, একজন যেখানে যাবে অন্যজন সেখানে থাকবেই। চড়ুই পাখির মতো সারাদিন কিচির মিচির করা, গাছে চড়া, পুকুরে ঝাঁপ দেওয়া, এসবই ছিল ওদের রোজকার স্বভাব। সেদিন ছিল চৈত্র মাসের এক খাখা রোদ্দুরের দুপুর। চড়া রোদে মাঠের ঘাসগুলো পর্যন্ত শুকিয়ে তামাটে হয়ে গেছে। শান্তিপুর হাই স্কুলের থার্ড পিরিয়ড শেষ হতেই টিফিনের ঘন্টা পড়ল, ঢং ঢং ঢং। জানলা দিয়ে আসছিল দুপুরের তপ্ত বাতাস, আর তার সাথে মিশেছিল নদীর ধারের বাগান থেকে ভেসে আসা কাঁচা পাকা আমের বোলের ম ম করা মিষ্টি গন্ধ। সেই সুবাস যেন ক্লাসরুমের ভাঙা বেঞ্চে বসে থাকা নীলাকে চঞ্চল করে তুলল। সে চোরের মতো চারদিকে তাকালো। ক্লাসের একদম পেছনের বেঞ্চে বসা শিলার দিকে ঝুঁকে পড়ে কানে কানে ফিসফিস করে বলল, "কি রে শিলা, এই গরমে আর ক্লাসে বসে স্যারের ওই একঘেয়ে বকুনি শুনতে ইচ্ছে করছে? চলো না, আজ ক্লাস ফাঁকি দিয়ে বাড়ি চলে যাই।" শিলা ছিল একটু বেশি সাহসী আর ডানপিটে। সে নীলার হাতটা শক্ত করে চেপে ধরল, তারপর চোখের কোণ দিয়ে একটু হেসে ফিসফিসিয়ে উত্তর দিল, "বাড়ি গিয়ে কি হবে রে বোকা? বাড়ি গেলে তো মায়েরা আবার সেই পাটি বিছিয়ে জোর করে ঘুমাতে পাঠাবে, নয়তো পড়তে বসাবে। তার চেয়ে এক কাজ করি, চলো, নদীর ধারের ওই বড় জমিদারদের পুরনো আমের বাগানটা আছে না, সেখানে যাই। কাল রাতে যা ঝড় হয়েছে, মাটিতে নিশ্চয়ই শয়ে শয়ে আম পড়ে আছে, দুজনে মিলে কুড়াবো।" নীলার চোখে মুখে তখন ভয় আর উত্তেজনার এক অদ্ভুত ছাপ। স্কুলের পেছনের ভাঙা পাঁচিলটার দিকে ওরা পা বাড়ালো। চারদিকের দেয়াল গলে এদিক ওদিক সাবধানে তাকিয়ে দুজনে যখন মেইন রাস্তায় এসে দাঁড়ালো, তখন দূর থেকে গির্জা আর স্কুলের ঘড়িতে ঢং ঢং করে ঠিক দুপুর 12টা বাজার শব্দ শোনা গেল। ঠিক দুপুর 12টা। বাংলার গ্রামগুলোতে এই সময়টাকে বলা হয় নাল দুপুর। এই সময়ে চড়া রোদের তাপে পিচ ঢালা রাস্তাঘাট একদম জনমানবহীন হয়ে পড়ে। ক্ষেতের চাষিরা লাংলো রেখে গাছের ছায়ায় জিরোয়, গৃহস্থরা ঘরের দরজা বন্ধ করে ভাত ঘুম দেয়। চারপাশটা কেমন যেন নিঝুম, থমথমে। কিন্তু সেদিকে দুই বান্ধবীর কোনো খেয়ালই নেই। তপ্ত ধুলো উড়িয়ে দেড়াতে দেড়াতে ওরা দুজনে বলতে লাগলো, "আজ অনেক আম কুড়াবো, জামার কোচর ভরে আম নিয়ে আসবো, তারপর কাসুন্দি আর লঙ্কা দিয়ে মেখে মনের সুখে খাবো।" বলতে বলতে ওরা এসে পৌঁছালে গ্রামের একদম শেষ সীমানায়, যেখানে জমিদারদের সেই বহু বছরের পুরনো পরিত্যক্ত আম বাগানটা অবস্থিত। হঠাৎ কমে গিয়ে এক গম্ভীর গা ছমছমে নীরবতা। পায়ের নিচে শুকনো বাঁশপাতা গুঁড়ো হওয়ার শব্দ। বাগানটার মুখে এসে দুই বান্ধবীর পা যেন আপনা আপনি থমকে গেল। বাগানটা কিন্তু সাধারণ কোনো ফলের বাগান ছিল না। জটলা পাকানো জঙ্গলে ঘেরা, আর তার এক পাশে মস্ত ওভাররাইড বড় বড় কালো হয়ে যাওয়া প্রাচীন বাঁশঝাড়। বাইরে তখন প্রখর রোদ, চোখ মেলানো যাচ্ছে না, অথচ বাগানের ভেতরটা কেমন যেন মায়াবী আর অন্ধকার। ঘন ডালপালা আর পাতার এমন ছাউনি যে দুপুরে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারছিল না। সেখানে এক চিরস্থায়ী গোধূলির আলো ছায়া খেলা করছে। গ্রামের কোনো মানুষ একা একা এই বাগানে আসার সাহস পেত না। লোকমুখে শোনা যেত
বাগানে নাকি অপদেবতার বাস। দুপুর 12টায় আর রাত 12টায় নাকি এই বাগান জীবন্ত হয়ে ওঠে, অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। কিন্তু কাঁচা পাকা আমের লোভ আর চঞ্চল অবুঝ মন কি আর সেসব কুসংস্কার মানে? নীলা আর শিলা সমস্ত ভয় ডর একপাশে সরিয়ে রেখে একে অপরের হাত শক্ত করে ধরে বাগানের অন্ধকার গভীরে ঢুকে পড়ল। বাইরে তখন প্রখর রোদ, চোখ মেলানো যাচ্ছে না, অথচ বাগানের ভেতরটা কেমন যেন মায়াবী আর অন্ধকার। ঘন ডালপালা আর পাতার এমন ছাউনি যে দুপুরে সূর্যের আলোও মাটিতে পৌঁছাতে পারছিল না। সেখানে এক চিরস্থায়ী গোধূলির আলো ছায়া খেলা করছে। বাগানের ভেতরে যতই ওরা ঢুকছে ততই যেন এক অচেনা গন্ধ ওদের নাক দিয়ে বুকের ভেতর ঢুকে যাচ্ছে। আর চারপাশটা দেখেই দুই বান্ধবীর চোখ তো ছানা বড়া। মাটিতে তো বটেই, গাছের নিচু ডালেও পেকে টস টস করছে বড় বড় ল্যাংড়া, ফজলি আর হিমসাগর আম। বাতাসে পাকা আমের এক মাদকতাময় সুবাস। আনন্দের চোটে নীলা সব ভয় ভুলে গেল। একটা মস্ত বড় পাকা আম কুড়াতে কুড়াতে সে চাপা উত্তেজিত গলায় বলল, এই দেখ শিলা, কত বড় আম! নানিকে দিলে নানি এটা দিয়ে চমৎকার গুড় আচার বানিয়ে দেবে। আর এই আমটা কত মিষ্টি দেখ! শিলাও তখন শার্টের কোচর ভরে ভরে আম তুলছে। মাটিতে যেন আমের মেলা বসেছে, কেউ কুড়ানোর নেই। কিন্তু ঠিক তখনই প্রকৃতির আচরণ হঠাৎ 1 সেকেন্ডের মধ্যে বদলে গেল। হঠাৎ করে বাঁশবাজ ঝাড়ের সেই ঝিরঝির শব্দটা এক নিমেষে বন্ধ হয়ে গেল। চারপাশটা যেন এক মায়াবী জাদুতে থমকে গেল। কোনো পাখির ডাক নেই, একটা মশার গুনগুনানি পর্যন্ত নেই। বাতাসটা হঠাৎ এত ভারী আর ঠান্ডা হয়ে উঠল যে দুই মেয়েরই মনে হলো তাদের দম আটকে আসছে। বুকের ভেতরটা কেমন যেন গুড় গুড় করে উঠল। শিলার হঠাৎ মনে হলো ঠিক তাদের মাথার উপর থেকে কেউ একজন খুব তীক্ষ্ণ স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। এক অদ্ভুত শীতল অনুভূতি তার মেরুদণ্ড বেয়ে বরফের মতো নেমে গেল। সে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কথা বলার শক্তি হারিয়ে নীলার জামার কোণাটা ধরে টানল। তারপর কাঁপানো আঙুল তুলে ওপরের দিকে ইশারা করল। নীলাও আম কুড়ানো বন্ধ করে ওপরের দিকে তাকালো। আর তাকানো মাত্রই দুজনের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। হাতের কুড়ানো আমগুলো হাত গলে মাটিতে পড়ে গেল। গাছের একটা মস্ত বড় জটলা পাকানো মগডালে বসে আছে এক অদ্ভুত অতি প্রাকৃতিক বুড়ো অবয়ব। মানুষের মতো দেখতে হলেও সে যেন মানুষ নয়। ধবধবে সাদা চুল আর দাড়ি তার বুবুক ছাড়িয়ে হাঁটু পর্যন্ত নেমে এসেছে। পরনে প্রাচীন আমলের এক জীর্ণ জমিদারি পোশাক, যা শ্যাওলা আর ধুলোয় ধূসর হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভীতিজনক ছিল তার চোখ দুটো। সেখানে কোনো চোখের মণি দেখা যাচ্ছিল না, শুধু এক অলৌকিক জ্বলন্ত লালচে জ্যোতি বের হচ্ছিল। গ্রামের প্রবীণরা রূপকথার গল্পে যাকে পূরণকর্তা বা বাগানের আদি রক্ষক দেবতা বলে মানত, সে আজ কাল্পনিক গল্প নয়, সশরীরে তাদের সামনে বসে আছে। সেই বুড়ি কোনো কথা বলল না, কোনো চিৎকার করল না। সে শুধু তার সেই জ্বলন্ত লাল চোখ দুটো দিয়ে ওদের দিকে তাকিয়ে রইল। আর দুপুরে সেই নিঝুম অন্ধকারে এক রহস্যময় দাঁতহীন হিমশীতল হাসি দিল। সেই হাসির শব্দে যেন পুরো বাগানের গাছপালা একসঙ্গে কেঁপে উঠল। ওরে বাবারে, ভূত! বলে একটা বুক ফাটানো বিকট চিৎকার দিল শিলা। আর এক মুহূর্তও দাঁড়ালো না ওরা। কোচরে সব আম মাটিতে ফেলে পায়ের চটি জোড়া সেই অভিশপ্ত বাগানেই রেখে জানপান দিয়ে পেছনের দিকে দৌড়াতে শুরু করলো। কাটা ঝোপে জামা আটকে খসখস করে ছিঁড়ে গেল। ধারালো ঘাসে পা কেটে রক্ত বের হতে লাগলো। পায়ে বড় বড় কাটা ফুটলো, কিন্তু থামার কোনো উপায় নেই। পেছনে যেন সেই পূরণকর্তার লাল চোখ আর ভুতুড়ে অট্ট হাসি বাতাসে ভেসে ভেসে ওদের তাড়া করে আসছে।
দৌড়াতে দৌড়াতে বুক ফেটে যাওয়ার উপক্রম যখন, চোখ দুটো যখন অন্ধ হয়ে আসছে ভয়ে, তখন ওরা কোনো মতে এসে আছাড় খেয়ে পড়ল নীলার বাড়ির ধুলো মাখা উঠোনে। উঠোনে নিম গাছের ছায়ায় বসে নীলার বৃদ্ধ নানি তখন কুলা দিয়ে চাল ঝাড়ছিলেন। শান্ত দুপুরে সেই নিস্তব্ধতা ভেঙে দুই মেয়েকে এমন উস্কো খুস্কো চুলে ধুলো কাদায় মাখা অবস্থায় ভয়ে ফ্যাকাশে হয়ে হাঁপাতে দেখে তিনি আঁতকে উঠলেন। নীলা নানির কোলে আছাড় খেয়ে পড়ে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল, আর শিলা উঠোনের মাটিতে বসে কাঁপতে কাঁপতে ভাঙা গলায় পুরো ঘটনাটা কোনো মতে খুলে বলল। বাগানের সেই আদিম অন্ধকার, সেই মগডালে পূরণ কর্তার বসে থাকা আর সেই লাল চোখের হাসির কথা শুনে নানির হাত থেকে চালের কুলাটা মাটিতে পড়ে গেল। চালগুলো উঠোনের ধুলোয় মিশে গেল। তিনি নিজের কপালে হাত দিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, ওরে সর্বনাশী, তোরা ওই অলক্ষণে বাগানে গিয়েছিলি? ওটা তো সাধারণ বাগান না রে। ওখানে দুপুরের চড়া রোদে জিন পড়ি আর পূরণকর্তারা জিরোতে আসে। ওটা ওদের রাজ্য। তোদের তো নজর লেগেছে রে। এই নজর যদি আজ কাটানো না যায়, তবে তোরা রাতের রক্তমমি করে অন্ধ হয়ে যাবি। নানি ছিলেন সেই পুরনো যুগের মানুষ। আধুনিক বিজ্ঞান বা ডাক্তারের চেয়ে ভূত প্রেত, জিন পড়ি আর নজর লাগার প্রাচীন টোটকার ওপর তা ছিল অগাধ বিশ্বাস। সে তাড়াহুড়ো করে লাঠি ভর দিয়ে উঠোনের কোণে গেল, যেখানে বাড়ির নেপো নামের কালো গরুটাকে বাঁধা হতো। গরুটা যেখানে ঘাস আর খড় খায়, সেই পাথরের তৈরি বড় প্রাচীন পাত্র বা চাড়িতে কিছুটা জল জমেছিল। গরুর লালা আর ঘাস মেশানো সেই জল। নানি এক ঘটি সেই গরুর খাওয়ার পাত্রের জল নিয়ে এলো। তার মনে দৃঢ় বিশ্বাস ছিল, গরুর ছোঁয়া লাগা এই জল খাওয়ালে মানুষের ভেতরে সমস্ত অলৌকিক ভয় আর অপদেবতার নজর এক নিমেষে কেটে জল হয়ে যায়। নানি চোখ বন্ধ করে কোনো এক প্রাচীন মন্ত্র পড়ার মতো করে বিড়বিড় করতে করতে সেই জল নীলা আর শিলার মুখে চোখে সজোরে ছিটিয়ে দিলেন। তারপর ঘটিটা ওদের মুখের সামনে ধরে জোর করে বলল, নে, এক চুমুকে এই জল খেয়ে নে। নীলা মুখ কুঁচকে বমি করার মতো করে বলল, ইস নানি, এটা গরুর চারির জল, গন্ধ বেরোচ্ছে, আমি খাবো না। নানি চিৎকার করে ধমক দিয়ে বলল, চুপ কর তেদর মেয়ে, জীবনের মায়া থাকলে জলদি খা। এই জল পেটে গেলেই ভেতরে সব ভুতুরে নজর কেটে যাবে। নানির ধমকে ভয় পেয়ে দুই বান্ধবী চোখ বন্ধ করে সেই নোংরা গন্ধ জল দু ঢোক গিলে ফেলল। নানি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, এবার তোদের জানটা বাঁচল। খবরদার, আর কোনোদিন যদি স্কুল ফাঁকি দিয়ে ওই বাগানের মুখোশ হয়েছিস, তবে পিঠের চামড়া তুলে নুন মাখিয়ে দেব। যা, ঘরে গিয়ে শুয়ে পড়। নানির সেই প্রাচীন টোটকা বা গরুর চারিজির জলের কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল কিনা তা জানা নেই। সেই জল খেয়ে ওদের গা কাঁপানো জ্বর হয়তো আসেনি, কিন্তু মনের ভেতরের সেই ভয়টা ওদের অবচেতনে চিরদিনের মতো বসে গিয়েছিল। এরপর থেকে শান্তিপুর গ্রামে দুপুর 12টা বাজলেই দুটো চঞ্চল মেয়েকে আর কখনো ঘরের বাইরে মেঠো রাস্তায় দেখা যেত না। রোদের তীব্রতাই হোক, স্কুলের টিফিনের ঘন্টাই হোক, আর পাকা আমের ম ম করা সুবাস, নদীর ধারে সেই পুরনো আম বাগানের কথা আর পূরণ কর্তার সেই জ্বলন্ত লাল চোখ দুটো মনে পড়লেই আজও দুই বান্ধবীর গা শিউরে উঠত, বুকটা ভয়ে দুরু দুরু করে কেঁপে উঠত।